হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে। যারা ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ বেসডে দিয়ে দিয়েছো, তারা এখন কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করে দিতে হবে। তার কারণ কিন্তু পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই। একটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আর একটা পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে ক্লাস 11। এবার কিন্তু ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে। এতদিন তোমাদের এমসিকিউ হতো, প্রথম সেমিস্টারটা এমসিকিউ বেসড, এবং আমি পরবর্তী দিন আজকের ক্লাসের পরবর্তী যে ক্লাসটা আমি নেব, সেই ক্লাসে কিন্তু আমি অলরেডি আলোচনা করব তোমাদের সঙ্গে কোশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা নিয়ে। ওকে, তো আজকে আমি আলোচনা করবো পুরো সিলেবাসটাকে নিয়ে, কি কি পড়তে হবে তোমাদের, কি কি রয়েছে এবার টপিকে, সেই নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম ইউনিট বা ইউনিট নাম্বার 1 রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। এবার এখানে কি কি পড়বে তোমরা? আইন সম্পর্কে তোমাদের পড়তে হবে। কিন্তু কি কি আছে আইনের মধ্যে? আইনের অর্থ পড়বে, আইনের সংজ্ঞা পড়বে, আইনের প্রকৃতি পড়বে, আইনের বৈশিষ্ট্য পড়বে, আইনের উৎসসমূহ পড়বে, এবং আইনের শ্রেণী বিভাজন পড়বে। এবং তারপরেও আমি আরো যা যা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো। কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবছো যে আমাদের কাছে পড়বে বা জয়েন করবে, নোটস পত্র নেবে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যদি আমাদের কাছে পড়তে চাও, মাত্র পার সাবজেক্টের জন্য কিন্তু 199 রুপিস প্রথম সাবজেক্টের জন্য দিতে হচ্ছে, এবং পরবর্তী সাবজেক্ট, মনে করো তুমি একটা সাবজেক্ট পড়লে 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে পড়লে 399, চারটে পড়লে 499, পাঁচটা পড়লে 599, এবং ছটা পড়লে কিন্তু 699 টাকা তোমাকে প্রোভাইড করতে হচ্ছে। ওকে, তো এবার তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ক্লাসেস হবে এবং তোমাদের রেকর্ডেড ক্লাসও তোমরা পাবা, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের নোটস পত্র সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, চলো শুরু করছি বাকি যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে। এবার আন্তর্জাতিক আইনও তোমাদের পড়তে হবে। এখানে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা, এখানে আন্তর্জাতিক আইনের উৎসসমূহ, জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য কি রয়েছে সেটা পড়বে, জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে সাদৃশ্য এবং বিরোধ কি রয়েছে সেটা পড়বে, আন্তর্জাতিক আইনের প্রকৃতি সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। এবার রয়েছে স্বাধীনতা। স্বাধীনতার মধ্যে আমরা কি কি পড়বো? স্বাধীনতার মধ্যে আমরা পড়বো স্বাধীনতার অর্থ, স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার প্রকৃতি, স্বাধীনতার শ্রেণীবিভাগ, স্বাধীনতার রক্ষা কবচ, এই পার্টগুলো আমরা পড়বো। নেক্সট রয়েছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। এখানে কি পড়বো? সাম্য পড়বো, সাম্যের অর্থ, সাম্যের সংজ্ঞা, সাম্যের প্রকৃতি, সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আমরা কিন্তু পড়বো। সাম্য মানে ইকুয়ালিটি। ওকে, এবার স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক আমরা একটা পার্ট পড়বো। দেন ন্যায় রয়েছে, ন্যায়ের অর্থ, ন্যায়ের সংজ্ঞা, ন্যায়ের প্রকৃতি, ন্যায়ের বিভিন্ন রূপ সম্পর্কে আমরা জানবো। দেন সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আমরা পড়বো। দেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং তার সংজ্ঞা, অর্থ, মূল নীতিসমূহ, যুক্তি পক্ষে এবং বিপক্ষে যুক্তি সম্পর্কেও আমরা কিন্তু পড়ছি এই ইউনিটটাতে। প্রথম 1 নাম্বার চ্যাপ্টারে দেখো এত কিছু পড়তে হবে, সুতরাং সময় নষ্ট করো না, পড়াশোনা শুরু করে দাও। এবার দ্বিতীয় ইউনিট বা ইউনিট নাম্বার 2 তে তোমাদের রয়েছে জাতি ও জাতীয়তাবাদ। এখানে কি কি পড়তে হবে? এখানে পড়তে হবে জাতির অর্থ, জাতির সংজ্ঞা, জাতির বৈশিষ্ট্য, জাতীয় রাষ্ট্রের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও তোমরা পড়বে। এবার জাতীয়তাবাদ রয়েছে, জাতীয়তাবাদের মধ্যে জাতীয়তাবাদের অর্থ, জাতীয়তাবাদের সংজ্ঞা, জাতীয়তাবাদের বৈশিষ্ট্য, জাতীয়তাবাদের পক্ষে যুক্তি, জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তি। দেন জাতীয় জনসমাজের উপাদান সমূহ। এখানে রয়েছে জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদান এবং ভাবগত উপাদান সম্পর্কে তোমাদের পড়তে হবে। দেন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। এখানে পড়বে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের অর্থ, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংজ্ঞা, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি সম্পর্কে তোমরা পড়বে। এবার জাতীয়বাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা সম্পর্কে জানবে। নেশন প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে। দেন রয়েছে সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে। সরকারের বিভিন্ন রূপের মধ্যে গণতন্ত্র তোমরা পড়বে, গণতন্ত্রের অর্থ, সংজ্ঞা, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের বিভিন্ন রূপ, হ্যাঁ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাগুণ, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী ইত্যাদিগুলো সম্পর্কে পড়বে। কর্তৃত্ববাদের মধ্যে তোমরা পড়বে কর্তৃত্ববাদের অর্থ, কর্তৃত্ববাদের সংজ্ঞা, হ্যাঁ, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার গুণাগুণ, এবং গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, নেক্সট সর্বনিয়ন্ত্রণবাদ। সর্বনিয়ন্ত্রণবাদের মধ্যে সর্বনিয়ন্ত্রণবাদের অর্থ, সর্বনিয়ন্ত্রণবাদের সংজ্ঞা, সর্বনিয়ন্ত্রণবাদের বৈশিষ্ট্য, সর্বনিয়ন্ত্রণবাদী রাজনৈতিক ব্যবস্থার গুণাগুণ, সর্বনিয়ন্ত্রণবাদ এবং কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্যগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এই ইউনিটটাতে। তো লেসন নাম্বার 3 চলে গেল। এবার লেসন নাম্বার 4-এ আমরা কি কি পড়বো দেখে নাও। লেসন নাম্বার 4-এ আমরা কিছু
মহান চিন্তাবিদগণের সম্পর্কে আমরা পড়বো। এখানে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা পড়বো। এখানে কি কি রয়েছে? গান্ধীজির সত্যাগ্রহের ধারণা, সত্যাগ্রহের অর্থ এবং ধারণা, সত্যাগ্রহের মৌলিক নীতি, সত্যাগ্রহের বিভিন্ন কৌশল সমূহ, সত্যাগ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়বো। গান্ধীজির অহিংসা নীতি সম্পর্কে আমরা পড়বো, গান্ধীজির অহিংসা ধারণা এবং অর্থ, অহিংসার বৈশিষ্ট্য। গান্ধীজির ওচি ব্যবস্থা আমরা পড়বো, এখানে ওচি ব্যবস্থা ধারণা ও অর্থ, ওচি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন পড়বো আমরা স্বামী বিবেকানন্দ। দেখো, বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক সংস্কার পড়ব, বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের প্রাসঙ্গিকতা পড়ব। নেতাজি সুভাষচন্দ্র বসু পড়তে হবে, স্বাধীনতা প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার ধারণার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো পড়ব। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার ধারণার প্রাসঙ্গিকতা কতখানি সেটা সম্পর্কে আমরা পড়ব। দেন রয়েছে জাতীয়তাবাদ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী ধারণার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা জানবো মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে। এখানে কি রয়েছে? স্বাধীনতা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণার বৈশিষ্ট্য পড়ব। শিক্ষা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ পড়ব। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে আজাদ, শিক্ষা সম্পর্কে আজাদের ধারণার মূল দিক সমূহ, শিক্ষা সম্পর্কে আজাদের ধারণার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা কিন্তু পড়বো এই ইউনিটে। ওকে, নেক্সট আমাদের ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 এ আমরা পড়বো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এবং তার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য সমূহ। ওকে, মৌলিক অধিকারের মধ্যে আমরা কি কি পড়বো? মৌলিক অধিকার কাকে বলে, অর্থ, তার প্রকৃতি। আমরা পড়বো মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা ভারতীয় সংবিধানে কিভাবে কেন রয়েছে, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলোর বৈশিষ্ট্য কি কি রয়েছে এবং ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকার সমূহ সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। দেন সাম্যের অধিকার রয়েছে, সাম্যের অধিকারের মধ্যে আমরা পড়বো আইনের দৃষ্টিতে সমতা, আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার 14 নং ধারা অনুযায়ী। দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার 15 নং ধারা অনুযায়ী পড়বো। সরকারি চাকরিতে সকলের সমান অধিকার 16 নং ধারা অনুযায়ী পড়বো। অস্পৃশ্যতা বর্জন আমরা পড়বো 17 নং ধারা অনুযায়ী। উপাধি গ্রহণ করবো আমরা ব্যবহার নিষিদ্ধকরণ 18 নং ধারা অনুযায়ী। স্বাধীনতার অধিকার রয়েছে আমাদের 6 প্রকারের স্বাধীনতার অধিকার পড়বো 19 নং ধারা অনুযায়ী। 19 নং ধারা এটা বলা হয়েছে দোষী সাব্যস্ত করা এবং শাস্তি আইন সম্পর্কিত যে ব্যবস্থাবলীগুলো রয়েছে 20 নং ধারায় সেটা সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার 21 নং ধারা অনুযায়ী। গ্রেপ্তার এবং আটক সম্পর্কিত ব্যবস্থাবলী 22 নং ধারা অনুযায়ী কিন্তু আমরা এটা পড়বো। দেন রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে আমরা কি কি পড়বো? কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় বল প্রয়োগ দ্বারা শ্রম করানো, বেকার খাটানো নিষিদ্ধ, এটা হচ্ছে 23 নং ধারা অনুযায়ী। এর মধ্যে 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিযুক্ত নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ এটা 24 নং ধারায় কিন্তু বলা হয়েছে। এবার রয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই ব্যাপারে তোমাকে আলোচনামূলক প্রশ্ন করতেই হবে। দেন ব্যক্তির ধর্ম পালনের স্বাধীনতা 25 নং ধারা অনুযায়ী। ধর্মীয় সম্প্রদায়ের অধিকার 26 নং ধারা অনুযায়ী। ধর্মীয় উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ 27 নং ধারা অনুযায়ী। দেন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ বা নিষিদ্ধকরণ, এটা 28 নং ধারা অনুযায়ী। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক কিছু অধিকার রয়েছে, যেমন ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার 29 নং ধারা অনুযায়ী। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার 30 নং ধারা অনুযায়ী। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে, এখানে রয়েছে তোমার সংবিধানের 32 নং ধারায় উল্লেখিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সংবিধানের 32 নং ধারায় উল্লেখিত আদেশ, নির্দেশ বা লেখসমূহ ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারগুলি কি অবাধ বা নিরঙ্কুশ কিনা সেটা এবং মৌলিক অধিকারের তাৎপর্য সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। এবার আমরা পড়বো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এখানে কি কি রয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের বর্ণনা রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের সমালোচনা রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের তাৎপর্য রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের বাস্তবায়ন করবে, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য কিন্তু আমাকে পড়তে হবে। এবার রয়েছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যের মধ্যে আমরা পড়বো মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যসমূহ, সংবিধানের 51 নং ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা, মৌলিক কর্তব্যের তাৎপর্য, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা সম্পর্কেও আমরা জানবো। ইউনিট নাম্বার 6 এ রয়েছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এখানে তোমাদের পড়তে হবে ভারতের নির্বাচন পদ্ধতি, সাধারণত সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি, সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য, পদ্ধতির সুবিধা অসুবিধা, পদ্ধতি ভারতের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি গ্রহণ করার কি কি কারণ রয়েছে সেগুলো পড়বে। দেন ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার পড়তে হবে, ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণ কি রয়েছে, ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যর্থতার কারণ কি রয়েছে। ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে পড়বে এবং তার গঠন ও কার্যাবলী, নির্বাচন কমিশনের গঠন, নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কত বিশাল অথই চলে সিলেবাস। পলিটিক্যাল সায়েন্স এই বছর তোমাদের টোটাল 6টা ইউনিট পড়তে হবে, 6টা ইউনিট, কিন্তু তোমাদের পড়াশোনার জন্য মাত্র 5 মান্থস। ওকে,
5 মান্থ সময় আছে, এই 5 মাসের মধ্যে তোমাদের পুরো বিষয়টা কিন্তু পড়ে শেষ করতে হবে। তো স্টুডেন্টস, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে, সবসময় সঙ্গে আছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তোমাদের জন্য আমরা নিয়ে আসছি পরবর্তী ভিডিওগুলো, খুব তাড়াতাড়ি সিলেবাসগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।